আমরা অনেকেই টাকা পয়সা রোজগার করি, কম করি, বেশি করি, কিন্তু আমরা ম্যানেজমেন্টটা জানি না। ম্যানেজমেন্ট না জানার কারণে আমাদের লাইফে যে ঘটনাটা ঘটে, আমরা ভয়ানক অর্থনৈতিক সংকটে পড়ি। এই অর্থনৈতিক সংকটে না পড়ার জন্য কিছু টেকনিক আমি আজকে আপনাদেরকে শেখাবো। আমি অনেককে দেখেছি যে শুধুমাত্র কিছু নিয়ম ফলো না করার কারণে, কিছু এথিক্স ফলো না করার কারণে টাকা পয়সা রোজগার করেও অর্থনৈতিক সংকটে ভোগে। তার লিকুইডিটি নাই, ক্যাশ নাই। এক নাম্বার, এখন কেউ কেউ আমাকে প্রশ্ন করতে পারেন এক নাম্বার বলার আগে যে স্যার আমার তো রোজগারই নেই, সঞ্চয় করবো কি, মানি ম্যানেজমেন্ট করবো কি? আপনি কি সারা মাসে কোনো না কোনো খরচ তো করেন, যেটাই করেন আপনার অভাব আছে, সংকট আছে, সেখান থেকেও আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারলে আপনি স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন। নাইলে বাংলাদেশে এত লেভেলের লোকজন, নিম্নবিত্ত, দরিদ্র, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এত শ্রেণী কিভাবে তৈরি হলো? তারা কিভাবে সুখে আছে? তারা কিভাবে ঘুমায়? আমাকে বলেন, যদি এইটা না জানতো, না পারতো। এখন যেটা করতে হবে এক নাম্বার, সেটা হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয়টা কি? আপনাকে আগে ঠিক করতে হবে যে আমার মাসে খরচ কত। ধরেন আপনি রোজগার কম করেন বা রোজগার নাই আপনার, তাও আপনার মাসে একটা খরচ আছে না? সেই খরচ থেকে 10% টাকা বাধ্যতামূলক সঞ্চয় করতে হবে। একদম আমি খাবো না, দরকার হলে পড়বো না, হেঁটে যাব, মোবাইলে কম কথা বলবো, ইন্টারনেটে কম থাকবো, কিন্তু আমি 10% সঞ্চয় করব। আমার যদি মাসে ইনকাম 10,000 টাকা হয়, আমি মাসে 1,000 টাকা সঞ্চয় করব, সেটা যে কোনো। তারপরে আয়ের চেয়ে ব্যয় কম করা, এটা আমরা অনেকে মানি না। আমি অনেককে দেখেছি মাসের 15 তারিখ গেলে বলে তার হয় বেতন শেষ, বা তার যে ইনকাম উদ্যোক্তা হিসাবে সে টাকা তার নাই। আয়ের চেয়ে ব্যয় কম করতে হয়, এই থিঙ্কিংটাই আমাদের নাই। আয়ের চেয়ে ব্যয় কম করতে হয়। নাই খাবো না, আজকে আগে আলু ভর্তা দিয়ে ভাত খাইতাম, ওইটাই খাবো। আপনারা শুনলে অবাক হবেন, আপনারা অনেকেই জানেন যে আমার বাবা যথেষ্ট একজন ব্যবসায়ী ছিলেন এবং ছোটবেলা থেকে আমি যথেষ্ট প্রাচুর্যের মধ্যে বড় হয়েছি। কিন্তু এসএসসির পর আমি আমার বাবার কাছ থেকে আমার যতটুকু প্রয়োজন তার থেকে কম টাকা নিতাম। আমার বাবা দিতেন, কিন্তু তাও কমটা নিতাম, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে আমি চলতে পারি কিনা। আমি টিউশনি করতাম, আমি পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যেতাম, বাসে চড়তাম, সেরকম জীবনে আমি কাটিয়েছি। এমনও হয়েছে আমার পকেটে টাকা নাই, আমি একটা প্রোগ্রামে, একটা অনুষ্ঠানে আমি যাই নাই, আমাকে দাওয়াত দিয়েছে কোন এক আত্মীয়, কারণ গিফট কেনার টাকা ছিল না। তো আমি কেন নিজেকে কনফাইন করে রেখেছি? অসুবিধা নেই, সময় আসবে তো, আগে কাজ করি, আগে পরিশ্রম করি, আগে এগিয়ে যাই। ওই যে 5-7টা বছর সবকিছু রেখে, বন্ধ রেখে রোজার মতো কাজ করতে হবে। সেই জন্য আয়ের থেকে ব্যয় কম করতে হবে, এইটা আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমার যতটুকু আয় ঠিক তার থেকে আমি 10% কম খরচ করব, 90% বাকিটা খরচ করব, 10% জমাবো। আরেকটা হচ্ছে কারো কাছ থেকে ধার করবেন না। এটা একটা, ওই যে একটু আগে বললাম গুড হ্যাবিট, এটা হচ্ছে একটা গুড হ্যাবিট। ধার করবেন না, বিশ্বাস করেন এটা খুবই বাজে একটা অ্যাটিটিউড। আমি কিছু মানুষকে জীবনে আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, এদের অভ্যাসই হলো খালি ধার করে। এর থেকে ধার করে, তারপর কিছুদিন পরে আরেকজন থেকে নিয়ে ওকে কিছু টাকা দেয়, তারপর আরেকজনকে থেকে নিয়ে এরা কিছু দেয়, মানে 5-6 জনের কাছে, 7 জনের কাছে দোকানে বাকি করে। বাকি করবেন না, আপনার কাছে নাই, খরচ করবেন না। ধার করে চলার তো কোনো বাহাদুরি নাই, তাই না? আপনি ধারটা বন্ধ করে দেন। এবং আমি কথাটা দায়িত্ব নিয়ে বলছি, আজকে আপনাদের সামনে যে ইকবাল বাহার দাঁড়িয়ে আছে,
আপনারা শুনলে অবাক হবেন, আমার লাইফে কোনোদিন আমি কারোর কাছ থেকে 1 টাকা ধার করিনি। নো, নো মিনস নো। সো এটা চাইলে পারা যায়। নাই, খাবো না, থাকবো না, কম খাবো, ছোট বাসায় থাকবো, কম চলবো। তারপরে হচ্ছে কাউকে ধার দিবেন না। এটা হয়তো শুনতে কেমন যেন লাগছে। কাউকে ধার না বলা শিখতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ধার দিয়ে সম্পর্ক উন্নয়ন করা যায় না, এটা জিরো। ধার দিয়ে সম্পর্ক নষ্ট হয়। কাউকে ধার দিবেন না। আপনি যদি কাউকে সাহায্য করতে চান, আপনার যদি টাকা থাকে, এককালীন কিছু দিয়ে দেন, যে ওইটা আর ফেরত চাইতে হবে। সো ধার দিবেন না। এই একটু পরে দাও, পরে দাও। ধার দিবেন না। কোন প্রতিষ্ঠান থেকে, এরপরে যেটা বলবো, কোন প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক কোন লোন নিতে হইলে সেটা পরিশোধের নিশ্চয়তা থাকলে আপনার ইনকাম লেভেলে, তবেই প্রাতিষ্ঠানিক লোন নেবেন, নাহলে নেবেন না। একটা উদাহরণ দেই। আমার এক পরিচিত বহুদিন আগে হঠাৎ করে দেখি সে একটা গাড়ি কিনে নিয়ে আসছে। এই আমি একটা গাড়ি আনছি, চলো তোমাকে দেখাই। দেখলাম খুবই সুন্দর গাড়ি, আমার গাড়ি থেকেও দামি গাড়ি। তা আমি তাকে যতটুকু চিনি, তার গাড়ি কেনার যোগ্যতা থাকার কথা না। কারণ গাড়ি তো কিনলে হবে না, গাড়িটা কিনলে মাসে 50,000 টাকা খরচ আছে। তো আমি বললাম যে তুমি গাড়ি কিনলে কিভাবে? বলে লোন করে গাড়ি কিনেছি। ভালো, খুবই ভালো। তো লোন পরিশোধ করতে পারবো তো? হয়ে যাবে, কোনো ব্যাপার না। 6 মাস পরে দেখি গাড়িটা নাই। কি ঘটনা? বলছে ইনস্টলমেন্ট দিতে পারিনি, ব্যাংক দিয়ে গেছে। ঠিক, লোন করে ফুটানি করার তো দরকার নাই ভাই। আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনি এটা, বাংলাদেশে এটা একটা কালচার যে ব্যাংক থেকে বা লিজিং কোম্পানি থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে টাকা ফেরত না দেয়। আমরা তো সেরকম মানুষ না, তাই না? আমরা তখনই আমরা টাকাটা নিব যখন আমরা সেটা ফেরত দিতে পারবো নিশ্চিতভাবে। আরেকটা হলো খরচের একটা হিসাব রাখবেন। আপনারা জানেন যে আমরা মূলত 4 ধরনের খরচ করি। 4। একটা হলো বাধ্যতামূলক খরচ, যেমন আপনার খেতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, স্কুলের বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে, দুধ কিনতে হবে, এগুলো হলো একদম বাধ্যতামূলক। এটা হচ্ছে একটা। আরেকটা খরচ কি? আরেকটা হচ্ছে বিনিয়োগ। আপনি একটা গাড়ি কিনলেন, একটা জমি কিনলেন, এক টুকরো, একটা ফ্ল্যাট কিনলেন, এটা হচ্ছে আরেকটা বিনিয়োগ, বিনিয়োগের জন্য খরচ। আরেকটা খরচ কি? আরেকটা খরচ হচ্ছে বিলাসী খরচ। একটা ভালো ফোন আছে না, আরেকজন একটা সুন্দর আরেকটা কিনবে, দরকার নেই কিন্তু এটা বিলাসীটা, আরেকটা কিনতেছি। বা একটা হুট করে একটা মোটরসাইকেল কিনতেছি, বা মোটরসাইকেল যদিও দরকারি, কিন্তু ওই যে 2.5 লাখ 3 লাখ টাকা দামের একটা আসছে আমার কাছে, তো আমারটা তো 1 লাখ টাকা দামের, আরেকটা কিনি। আরেকজনকে দেখতে হবে। ভাই, কেনাকাটার সময় নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিবেন, দেখানোটাকে প্রাধান্য দিবেন না। হ্যাঁ। আর আরেকটা খরচ কি করি আমরা, সেটা হলো অপ্রয়োজনীয় খরচ। 4 নাম্বারটা কি? অপ্রয়োজনীয় খরচ। ফেসবুকে স্ক্রল করতেছি, হঠাৎ করে একটা জিনিস ভালো লাগলো, এটা কিন্তু এই উদ্যোক্তাদের কিন্তু খুব সুবিধা হয়, কিন্তু আপনার জন্য এটা অপ্রয়োজনীয়। আছে 10টা জামা আছে, 30টা শাড়ি আছে, হ্যাঁ সবই আছে, তারপরে এটা ভালো লাগছে, ক্লিক করে কিনে ফেললাম, কিন্তু এটা অপ্রয়োজনীয়। তারপরে কেউ কেউ আছে অকারণে হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে বিভিন্নভাবে খরচ করে, এগুলোকেও আমি অপ্রয়োজনীয় মনে করি। সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন করেন, সমস্যা নেই। প্রায় এগুলো করা, এগুলো কিন্তু আমরা কমাইতে পারি। আরেকটা জিনিস ট্রিক্স আপনাদের শেখাই দেই, যেটা আমি গত প্রায় 25 বছর ধরে মেনটেন করতেছি, সেটা হলো আয় বাড়লে, প্রথমে বলেছি কি বাধ্যতামূলক সঞ্চয় 10%, আয় বাড়লে সঞ্চয়টাও বাড়াই দিবেন। আমি একদম লাইফের প্রথম যে চাকরি করতাম, আমার লাইফ তো চাকরি দিয়ে শুরু, আপনারা জানেন, পরে আমি উদ্যোক্তা হয়েছি।
আমি প্রথম বেতন পাওয়ার পরেই একটা ডিপিএস খুলি 500 টাকা দিয়ে। এটা আমরা কেউ শেখায় নাই, আজকে আপনাদেরকে আমি শিখাইতেছি, এবং এটা আমার পরে একটা হ্যাবিট হয়ে গেছে। আপনি দেখেন নর্মালি ডিপিএস গুলো কি হয়, 5 বছর, 10 বছর বা 14 বছর। এক একটা ডিপিএস 5 বছর পরে ম্যাচিউর হয়, 10 বছর পরে, 12 বছর পরে, 14, এটা আপনার উপর ডিপেন্ড করবে, 7 বছর পরে হইতে পারে। তো এখন আপনার প্রত্যেক বছর তো কিছু ইনকাম বাড়বে, বেতন চাকরি করলে বেতনে ইনকাম বাড়বে, ব্যবসা করলে ব্যবসাতেও প্রত্যেক বছর আপনার সেল বাড়বে, এটা তো খুবই স্বাভাবিক, নাহলে ব্যবসা করে লাভ কি? যেটা করতে হবে, ওই যে বাধ্যতামূলক সঞ্চয় 10%, আগে হয়তো আপনি 10,000 টাকা ইনকাম করতেন, এখন যদি 50,000 টাকা ইনকাম করেন তাহলে সেভিংস করতে হবে 5,000 টাকা, 1,000 টাকা কিন্তু না। এখন ধরেন প্রতি বছর যদি আপনি এরকম করে একটা করে ডিপিএস করেন, 10 বছর পরে কি ঘটনাটা ঘটবে চিন্তা করেন। প্রতি বছর একটা করে ডিপিএস ম্যাচিউর দিতে থাকবে, এবং আপনি যে টাকাটা ডিপিএস করে ফেলেছেন, আমি প্রবাসীদের তো এই কথাটা বলছি, যে টাকাটা ডিপিএস করে ফেলেছেন সেই টাকাটা কিন্তু আপনার খরচের খাতায় চলে গেছে, আপনার কাছে তো নাই, আপনি ওটা উঠাতেও পারবেন না। কিন্তু আপনি চিন্তা করেন 10 বছর পরে প্রতি বছর 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে আপনার ডিপিএস থেকে আসতেছে। আপনি কল্পনা করেন ব্যাপারটা একবার। এবং আমি এক্স্যাক্টলি তাই করি। আমার এমন ভাবে সেট করা, প্রতি 6 মাস পর পর একটা ডিপিএস ম্যাচিউর হয়, এবং অনেকগুলো টাকা একসাথে পাই, কারণ আমি তো জানি ওটা আমার খরচ হয়ে গেছে। আর আমি জানিও না এই কারণ হলো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো এটা কেটে নেয়, আমাকে ডিপোজিটটা জমা দিতে হবে। সো আমি ধরে নেই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা খরচ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে অনেকগুলো টাকা পাচ্ছি। সো যেটা করতে হবে, আয় বাড়লে সঞ্চয়টাও বাড়াইতে হবে। আরেকটা হচ্ছে, ওই যে বললাম, আপনার জীবনে এমন কিছু মানুষের হক আছে যাদেরকে আপনি চেনেন না, যাদের সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই। সো আপনাকে কি করতে হবে, আপনার আয়ের 1% দান করতে হবে, মাস্ট। আপনি যদি সব খাওয়ার চেষ্টা করেন একা, না দিলে আসেন। সো আসতে হলে আপনাকে দিতে জানতে হয়, তাই না? সো আপনাকে দান করতে হবে আয়ের 1%। ইভেন আপনার যদি 10,000 টাকাও ইনকাম থাকে, আপনি 100 টাকা প্রত্যেক মাসে দান করবেন, একদম ফিক্সড করবো এটা, এই নিয়মটা ঠিক রাখেন, দেখবেন আয় বাড়তে থাকে। আয়ের সঙ্গে বরকতের একটা সম্পর্ক আছে, ভাগ্যের একটা সম্পর্ক আছে, কার সাথে কোথায় কখন দেখা হওয়ার পর একটা ডিল হয়ে যাবে, সেটার একটা সম্পর্ক আছে, আপনি কল্পনা করতে পারেন। সো আপনাকে 1% দান করতে হবে, এটার একটা চিন্তা করবেন। দিস ইজ অল মানি ম্যানেজমেন্ট। এখন আসেন, আপনার আয় বাড়ছে, তাহলে আয় যখন বাড়বে, আপনি 5 বছর 7 বছর কাজ করেছেন, আপনার আয় বাড়বে না? থ্যাংক ইউ। আয় বাড়বে না? আয় যখন বাড়ছে, তখন আপনাকে নতুন কিছু পরিকল্পনা করতে হবে। কি? সেটা হচ্ছে, এখন যে সঞ্চয়টা করবেন বা যে ডিপিএস গুলো করবেন, সেটা হবে সে হজ করার জন্য, সে চিকিৎসার জন্য। এটা আল্লাহ না করুক কোনো একটা বিপদ আসলো, কিন্তু আপনাকে তো একটা সংস্থান রাখতে হবে, কিছু টাকা চিকিৎসার জন্য। তারপরে কেউ হয়তো বিয়ে করবেন, বিয়ের জন্য, বা সন্তানের বিয়ে দিবেন তার জন্য, তাই না? তো সেই জন্য একটা আলাদা আপনি 3 বছর, 5 বছর, 7 বছরের একটা সঞ্চয় বা একটা সংস্থান আলাদা করে রাখতে পারেন। এরপরে সেটা হচ্ছে, আপনার আয় আরো বাড়ছে, আপনার মাসিক যে আয় খরচ, তার থেকে আয়টা ভালো হচ্ছে। তো যেটা হয় আমাদের সবার যেটা হয়, কিছু সেভিংস থাকলে, কিছু টাকা পয়সা থাকলে আমরা যেটা করি সেটা হলো গিয়ে খরচ করে ফেলি, দামি ফোন কিনে ফেলি, বা কিছু একটা অপ্রয়োজনীয় অনেক কাজ করে ফেলি। হ্যাঁ, ওরা দিয়ে দেয়, এটা করি, ওটা করি, নানান ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলি, নানান কিছু করি। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ভবিষ্যতের, যেমন ধরেন আপনি একটা জমি কিনবেন 10 বছর পরে, এখন পরিকল্পনা করেন যে আগামী 10 বছর পরে আমি একটা জমি কিনব। সেটার জন্য একটা অ্যামাউন্ট সঞ্চয় করতে থাকেন, মাসে 500 টাকা হোক, 1000 টাকা হোক,
2000 টাকা হোক, আপনি একটা গাড়ি কিনবেন, 10 বছর আগে পরিকল্পনা করেন। আমি এই কথাগুলো আমি নিজে করেছি বলে আপনাদেরকে বলছি। আমি এখন যে গাড়িটাতে চড়ি সেটার বয়স 10 বছর হয়ে গেছে গাড়িটার, কিন্তু সেইটা 10 বছর আগে কেনার জন্য তারও 10 বছর আগে আমি পরিকল্পনা করেছি। সো এইটা মাথায় রাখতে হবে। আপনি একটা গাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন বা একটা বাড়ি বানাবেন, গ্রামের বাড়িতে হোক বা যেখানে হোক, সেটার জন্য 10 বছর আগে থেকে আপনাকে এই পরিকল্পনাগুলো করতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক সংকট কোনোভাবেই আপনি দূর হচ্ছে না। এবং কিছু মানুষকে আরেকটা উদাহরণ আমি দিলে আপনারা এখন বুঝতে পারবেন, মিলাইতে পারবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে কিছু মানুষ দেখবেন তার প্রচুর ক্যাশ ফ্লো। আমি আমার এক আত্মীয়কে চিনি, মাসে 10 লাখ টাকা ইনকাম করে। বিশ্বাস করেন, প্রতি মাসে মিনিমাম 10 লাখ টাকা ইনকাম করে। কিন্তু আপনি তার কাছে যাবেন যে কোনো মুহূর্তে গিয়ে যদি বলেন যে 50,000 টাকা খরচ করতে হবে বা 50,000 টাকা তার কাছে ক্যাশ নাই, সবসময় অভাবে। কারণ সে জানে না, মানি ম্যানেজমেন্ট জানে না, খরচটা কিভাবে করতে হয়, সঞ্চয়টা কিভাবে করতে হয়, কোথায় কোথায় পকেট করতে হয়, এটা সে জানে না। যার কারণে আমি বললাম তুমি 10 লাখ টাকা ইনকাম করো, তোমার কাছে 50,000 টাকা চাইলে পাওয়া যায় না। কোনো একটা কাজ করবে, একটা ডোনেশন বা একটা কিছু, তাকে পাওয়া যায় না। কারণ সে বলে যে আমার তো টাকা নেই, ক্যাশ নেই। দিস ইজ মানি ম্যানেজমেন্ট। সো আজকে এই সুযোগ পেয়ে আপনাদেরকে এটা একটু বলে দিলাম। আমার মনে হয় যে এটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে।